হ্যালো স্টুডেন্টস, রেজোনেন্স টপিকে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো, আর খুব মন দিয়ে ভিডিওটা দেখো। মেসোমেরিক এফেক্টের আরেকটা নাম হচ্ছে রেজোনেন্স এফেক্ট। আর দিয়ে সিম্বলাইজ করা হয়, মেসোমেরিক এফেক্টকে এম দিয়ে সিম্বলাইজ করা হয়, আর যদি বলা হয় যে রেজোনেন্স এফেক্ট তাহলে আর ক্যাপিটাল লেটারে। দুটোর প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই, থিওরিটিক্যালি একটু সামান্য ডিফারেন্স আছে, যদিও সেটা আমাদের কোনো কাজে লাগবে না। এবার বিষয়টা কী হয় দেখো, কোনো একটা কনজুগেটেড সিস্টেম তুমি ভাবো, কনজুগেটেড সিস্টেম মানে অল্টারনেট পাই সিগমা পাই হতে পারে, বা অন্য যে সমস্ত কী বলবো টাইপসগুলো ছিল আমরা বলেছিলাম, পাই সিগমা, লোন পেয়ার, পাই সিগমা, নেগেটিভ চার্জ ইত্যাদিও হতে পারে। আমরা এখন আমাদের সুবিধার্থে ধরে নিচ্ছি যে পাই সিগমা পাই এটা একটা কনজুগেটেড সিস্টেম। এই সিস্টেমের সঙ্গে একটা ফাংশনাল গ্রুপ যুক্ত আছে। এই ফাংশনাল গ্রুপের একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, যে লোন পেয়ার অফ ইলেকট্রনটাও হচ্ছে একটা পাই ইলেকট্রন। সুতরাং এই পাই ইলেকট্রনটাও এই পাই বন্ডের সঙ্গে কনজুগেটেড, পাই সিগমা লোন পেয়ার। তো কী করবে, এই লোন পেয়ারটা ফাংশনাল গ্রুপ ডোনেট করবে কনজুগেটেড সিস্টেমকে। ডোনেট করলে পরে যত দূর পর্যন্ত কনজুগেশনটা থাকবে, যে কার্বনটা লাস্ট কনজুগেটেড সেই পর্যন্ত এফেক্টটা চলবে আর কি। যদি এখানে আমি এটাকে সিএইচ লিখি এবং যদি আমি কনজুগেশনটাকে আরও একটু বাড়িয়ে দিই তাহলে একেবারে এই পর্যন্ত চলবে। প্রথমে যখন আমরা এর আগে শিখেছি যে এখানে যখন ডবল বন্ড আসবে এই বন্ডটা খুলে এর মাথায় নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভ চার্জটা আবার এখানে যাবে, তখন আবার এই পাই বন্ড খুলে এর মাথায় নেগেটিভ চার্জ আসবে। এবার এই পুরো প্রসেসটাকে আমরা বারবার মানে অনেকগুলো আরএস না দেখিয়ে ডিরেক্টলি যদি দেখানোর চেষ্টা করি তাহলে এই পাই বন্ডটা অ্যাকচুয়ালি এখানে আসবে, তারপরে এটা এখানে আসবে, ফাইনালি এই কার্বনটা নেগেটিভলি চার্জ হবে। মানে এই অক্সিজেনের লোন পেয়ার, সেই লোন পেয়ারটা অক্সিজেন লস করলো, পজিটিভলি চার্জ হলো। লোন পেয়ার পেলো কে? কনজুগেটেড সিস্টেম, এবং কনজুগেটেড সিস্টেমের পার্টিকুলারলি লাস্ট যে অ্যাটমটা কনজুগেটেড সে পেলো। তাহলে আমরা যদি এর আরেকটা আরএস যেটা হবে সেটা যদি আঁকতে চাই তাহলে এই CH2টা মাইনাস চার্জ হবে, তারপর ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড এবং ফাইনালি ডাবল বন্ডেড OH প্লাস। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো পুরো ব্যাপারটা, একটা ফাংশনাল গ্রুপ যে কিনা একটা কনজুগেটেড সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে, সে তার লোন পেয়ারটা কমপ্লিটলি লস করলো, পুরোপুরি লস করলো বলেই প্লাস চার্জ এলো। অর্ধেক বা মানে কম পরিমাণে আংশিকভাবে লস করলে ডেল্টা প্লাস চার্জ আসতো, যেটা আমরা দেখেছি ইন্ডাকটিভ এফেক্টে। আর এই কনজুগেটেড সিস্টেম কমপ্লিটলি সেই ইলেকট্রন পেয়ারটা বা পাই ইলেকট্রন পেয়ারটা গ্রহণ করলো। উল্টোটাও হতে পারে। আর একটা এক্সাম্পল দেখো, একটা কনজুগেটেড সিস্টেম ধরো আর রয়েছে এরকম পাই সিগমা পাই, এর সঙ্গে একটা ফাংশনাল গ্রুপ যুক্ত আছে, যে কোনো একটা ফাংশনাল গ্রুপ, সাপোজ একটা অ্যালডিহাইড গ্রুপ CHO, ঠিক আছে। এইবার এই অ্যালডিহাইড গ্রুপটা কি করবে, এই কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন পেয়ার নিজে নিয়ে নেবে। এখানে যেমন ফাংশনাল গ্রুপ কনজুগেটেড সিস্টেমকে ইলেকট্রন পেয়ার দিয়েছে, ওরা উল্টো কাজটা করবে। তাহলে এই পাই বন্ড মানে এই কার্বনের যে পি অরবিটাল যেখানে এর সঙ্গে প্যারালাল ওভারল্যাপ হয়ে যে পাই বন্ড তৈরি হয়েছিল, সেই পাই বন্ডটা সেই কার্বনটা এবার এই পাশের কার্বনের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপের কার্বনের সঙ্গে পাই বন্ড তৈরি করতে চাইলে এই কার্বনের তো অলরেডি 4টে বন্ড আছে, তাহলে ওকে একটা বন্ড লস করতে হবে। ও কী করবে, এই CO যে পাই বন্ড সেইটা ব্রেক করবে। তাহলে কী হবে, ফাইনালি এই কার্বনে প্লাস চার্জ আসবে। এই কার্বনে যদি প্লাস চার্জ আসে তাহলে সেইটাকে আবার মিনিমাইজ করার জন্য পাশের যে পাই সিগমা পজিটিভ চার্জ মানে এই যে কনজুগেটেড সিস্টেমটা যে অংশটা সেটা আবার ওকে কম্পেনসেট করবে। সুতরাং এই পাই বন্ডটা ফাইনালি এখানে যাবে। তোমরা যদি দুটো তিনটে স্টেপের মাধ্যমে আসো তাহলে যে আরএসটা আমি এখন লিখছি নিচে তাহলে সেটাকেই পাবে। তাহলে এই কার্বন, লাস্টের কার্বন যে কিনা এই পাই বন্ডটা কমপ্লিটলি লস করেছে, সে পজিটিভ চার্জ পেলো। এটা সিঙ্গেল বন্ড হলো, এটা ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড, দেন ডাবল বন্ড, O-H। তাহলে এই যে আমাদের গ্রুপটা, এই গ্রুপটা এ কী করলো, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করলো। কোত্থেকে? কনজুগেটেড সিস্টেমের থেকে, এবং অ্যাকসেপ্ট করলো মানে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করলো, তাই জন্য কমপ্লিট নেগেটিভ চার্জ ও পেলো।
আর কনজুগেট সিস্টেম কমপ্লিট নেগেটিভ চার্জ, কমপ্লিট মানে ইলেকট্রন পেয়ার লস করলো আর কি। এক্ষেত্রে উল্টোটা, এ ইলেকট্রন পেয়ার কমপ্লিটলি ডোনেট করলো। তাহলে এই যে কোনো একটা ফাংশনাল গ্রুপ নিজের পাই ইলেকট্রনকে কমপ্লিটলি ডোনেট করছে একটা কনজুগেটেড সিস্টেমে, বা কোনো কনজুগেট সিস্টেম থেকে কমপ্লিটলি ইলেকট্রন নিয়ে নিচ্ছে নিজে, এই ঘটনাকে বলা হয় মেসোমেরিজম। এবং এই পার্টিকুলার গ্রুপগুলোকে বলা হয় যে এরা মেসোমেরিক এফেক্ট শো করছে। মনে করে দেখো, আমরা যখন ইন্ডাকটিভ এফেক্ট পড়েছিলাম তখন দুরকম পড়েছিলাম, একটা পড়েছিলাম প্লাস আই, একটা পড়েছিলাম মাইনাস আই। প্লাস আই কারা? যারা ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারা। আর মাইনাস আই কারা? যারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল, তাদেরকে আমরা মানে মাইনাস আই বলছিলাম তখন। এখন এই ক্ষেত্রে যারা ইলেকট্রন ডোনেট করছে, যেমন ওইচ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে যেমন প্লাস আই দিয়ে ডিনোট করেছিলাম ইন্ডাকটিভ এফেক্টের সময়, আমরা বলছিলাম যে এই গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। তার মানে কি, ও ইলেকট্রন পেয়ার ডোনেট করছিল থ্রু সিগমা বন্ড, এবার এখন হচ্ছে থ্রু পাই বন্ড, তখন আমরা বলবো যে এর প্লাস এম এফেক্ট আছে। ঠিক আছে? আর যারা তাহলে প্লাস, যে কোনো প্লাস এফেক্ট মানেই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। প্লাস এম হতে পারে, প্লাস আই হতে পারে, প্লাস এইচ হাইপার কনজুগেটিভ ইফেক্ট হতে পারে। আর যে কোনো মাইনাস গ্রুপ, মাইনাস এফেক্ট মানে হচ্ছে সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা হতে পারে মাইনাস আই, সেটা হতে পারে মাইনাস এম। এক্ষেত্রে এই সিএইচও গ্রুপটা মাইনাস এম এফেক্ট দেখায়, অর্থাৎ কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন পেয়ার কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে নেয়, করে নেওয়ার পরে সে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? বা যদি সে ইলেকট্রন ডেফিশিয়েন্ট থাকে তাহলে তার ইলেকট্রন ঘাটতি পূরণ হচ্ছে। তাহলে কি লিখলাম? হোয়েন আ গ্রুপ কমপ্লিটলি ট্রান্সফার অর ডোনেট ইটস লোন পেয়ার অফ ইলেকট্রন টু এ কনজুগেটেড সিস্টেম থ্রু রেজোনেন্স, মানে রেজোনেন্সের মাধ্যমে যখন একটা কনজুগেটেড সিস্টেমকে কোনো একটা গ্রুপ তার লোন পেয়ার পুরোপুরি ডোনেট করে দিচ্ছে, তখন আমরা সেই গ্রুপগুলোকে বলবো তাদের প্লাস এম এফেক্ট আছে, বা সেগুলো প্লাস এম গ্রুপ। আর মাইনাস এম গ্রুপ কোনগুলো? হোয়েন আ গ্রুপ কমপ্লিটলি টেক্স আউট ইলেকট্রন পেয়ার ফ্রম এ কনজুগেটেড সিস্টেম, যখন রেজোনেন্সের মাধ্যমে কনজুগেটেড সিস্টেম থেকে কোনো একটা গ্রুপ নিজেই কী করছে, ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে নিচ্ছে, যেমনটা আমরা সিএইচওর ক্ষেত্রে দেখালাম, এবং ইলেকট্রন সে গেইন করছে, তখন আমরা বলছি যে সেটা হচ্ছে মাইনাস এম গ্রুপ, এবং সেই গ্রুপটার মাইনাস এম এফেক্ট আছে। এবার বৈশিষ্ট্য কিছু দেখো মেসোমেরিক এফেক্টের। এক হচ্ছে, সিন্স কমপ্লিট চার্জ ট্রান্সফার অকার্স, মেসোমেরিক এফেক্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভে কী হয় আমরা জানি, সিগমা ইলেকট্রন পেয়ারটা পার্শিয়ালি মুভ করে, তাই জন্য ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়। আর এখানে পুরোপুরি চার্জ ট্রান্সফার হয়েছে, তাই প্লাস মাইনাস হয়ে গেছে দুটো এন্ডে, তাই আমরা বলছি যে মেসোমেরিক এফেক্ট হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল দ্যান ইন্ডাকটিভ। 2 নম্বর হচ্ছে, মেসোমেরিক এফেক্ট ইজ নট ডিস্টেন্স ডিপেন্ডেন্ট। আমরা বলেছিলাম ইন্ডাকটিভে যে ওটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, 3টে কার্বন অবধি ব্যাপারটাকে মোটামুটি ফিল করা যায়, 4th কার্বনে গিয়ে অনেকটাই ড্রাস্টিক্যালি মানে নেমে যায় ব্যাপারটা, এবং প্রায় নেগলিজিবল হয়ে যায় ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু মেসোমেরিক এফেক্টে কী হয়, ওই যেটা আমি এর আগে দেখালাম, যে যতক্ষণ পর্যন্ত কনজুগেশন থাকছে ততক্ষণ একদম লাস্ট কার্বন বা লাস্ট অ্যাটম যেটা কনজুগেটেড, সেই পর্যন্ত কিন্তু মেসোমেরিক এফেক্টটা রিয়েলাইজড হবে, মানে তাকে বোঝা যাবে। মেসোমেরিক এফেক্ট ইজ নট ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, ক্যান বি রিয়েলাইজড টিল দ্য এন্ড অফ চেইন ইফ কনজুগেশন ইজ মেনটেন্ড, মানে যতদূর কনজুগেশন মেনটেন থাকবে ততদূর কিন্তু ইফেক্ট চলবে। আর থার্ড হচ্ছে, ইন বেনজিন রিং অর্থো অ্যান্ড প্যারা পজিশন ইজ এফেক্টেড বাই মেসোমেরিক এফেক্ট বাট নট মেটা পজিশন। আমি এটা একটু এক্সপ্লেন করছি বোর্ডটা মুছে নিয়ে। বেনজিন রিংয়ে কী বলছে, যে অর্থো পজিশন এবং প্যারা পজিশনে মেসোমেরিক এফেক্ট কাজ করে, মানে ওই পজিশনগুলোতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে বা কমে, মেটা পজিশনে সরাসরি কিছু চেঞ্জ আমরা দেখি না। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি ছবিটা আঁকবো এখনই। বেনজিন রিংয়ে অর্থো এবং প্যারা পজিশনের মেসোমেরিক এফেক্টের ভ্যালু সেম। ইন্ডাকটিভ এফেক্ট যেমন কমে যায় দূরত্ব বাড়লে, মেসোমেরিক এফেক্ট দূরত্ব বাড়লেও কমে না। মানে একটা গ্রুপের সাপেক্ষে একটা 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 বেনজিন বলার উপরে যদি একটা কোনো প্লাস এম গ্রুপ থাকে, তাহলে সেই ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। অর্থ পজিশনেও ইলেকট্রন ডেন্সিটি যা হবে, প্যারা পজিশনেও তাই হবে। প্যারা পজিশন দূরে আছে বলে ইলেকট্রন ওখানে ডেন্সিটি কম হবে তা কিন্তু নয়, এটা মাথায় রাখবে। ধরা যাক একটা কম্পাউন্ড নিচ্ছি, অ্যানিলিন। বেনজিনের ওপরে NH2 গ্রুপ থাকলে তাকে অ্যানিলিন বলা হয়। এবার অ্যানিলিনে নাইট্রোজেন লোন পেয়ার রয়েছে, ও লোন পেয়ারটা ডোনেট করলো। ডোনেট করার পরে এই পাই বন্ডটা খুললো, তাহলে পরবর্তী RSটা কী হবে দেখো, এখানে NH2 হচ্ছে প্লাস এম গ্রুপ, কারণ ইলেকট্রন পেয়ার ডোনেট করছে,
কনজুগেটেড সিস্টেমকে বেনজিন বলা হয়, কনজুগেশন থাকে, অল্টারনেট পাই বন্ড সিঙ্গেল বন্ড থাকে। তো এখানে নেগেটিভ চার্জ হলো, এই নেগেটিভ চার্জ আবার এখানে এলো, ফার্দার রেজোনেন্স হচ্ছে। রেজোনেটিং স্ট্রাকচারসগুলো মানে আরএসগুলো, এগুলো তোমাদেরকে নিজে হাতে লেখা প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু কোনো লাভ হবে না। নেক্সট আরএস হচ্ছে এবং ফাইনালি প্রথমটার মতন একটা জায়গায় ফিরে গেলাম, NH2। খুব ভালো করে লক্ষ্য করো, নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে কাকে? বেনজিন বলয়কে। বেনজিন বলয়ের এবার কোন কোন পজিশান, সেখানে নেগেটিভ চার্জ এসছে। দেখো এখানে অর্থ পজিশানে এসছে, প্যারা পজিশানে এসছে, আবার অর্থ পজিশানে এসছে। অর্থ প্যারা পজিশান কোনগুলো সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, স্টিল আমি একবার বলে দিচ্ছি। যে কোনো একটা গ্রুপের রেসপেক্টে, কোনো একটা গ্রুপের রেসপেক্টে বেনজিন বলয়ে পাশের যে দুটো কার্বন, দুপাশের দুটো, এগুলো হচ্ছে অর্থ পজিশান, অপোজিট প্রান্তের পজিশানটা হচ্ছে প্যারা, আর এই পজিশানগুলো হচ্ছে মেটা। তাহলে দেখো অর্থ পজিশানে এবং প্যারা পজিশানে ইলেকট্রন ডেনসিটি বেড়েছে, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন ডেনসিটি বেড়েছে। তাহলে যারা প্লাস এম গ্রুপ, তাহলে তারা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে থ্রু রেজোনেন্স। তাহলে ইলেকট্রন পেয়ার ডোনেট করে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, বৃদ্ধি করছে। এবং স্পেশালি কোন কোন পজিশনের ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে? অর্থ এবং প্যারা। মেটা পজিশনে কোনো নেগেটিভ চার্জ কোথাও আসেনি, মেটা পজিশন ইজ নট এফেক্টেড। ঠিক আছে, আবারও যদি আমি একটা -I গ্রুপ দেখাই, সাপোজ NO2, নাইট্রো গ্রুপ হচ্ছে একটা -I গ্রুপ, এই হচ্ছে NO2 গ্রুপের স্ট্রাকচার। এবার এখানে একটা বেনজিন বলয় যুক্ত আছে। NO2 গ্রুপ কী করবে? বেনজিন বলয় থেকে ইলেকট্রন পেয়ার ও নিজে অ্যাকসেপ্ট করবে বা নিয়ে নেবে। তো সেটা যাবে এরকমভাবে, বেনজিন বলয় থেকে যদি ইলেকট্রন পেয়ার বাইরে চলে যায়, তাহলে বেনজিন বলয়ের এখানটা দেখো পজিটিভ চার্জ এসে গেল, তাই না? এই দুটো পাই বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড হবে, NO মাইনাস N প্লাস। ইলেকট্রন পেয়ারটা যদি এখানে চলে যায়, তাহলে এখানটা পজিটিভ চার্জ আসবে অবশ্যই। এই পজিটিভ চার্জকে এবার নিউট্রালাইজ করার জন্য পার্শ্ববর্তী পাই বন্ড চলে আসবে, যেহেতু পাই সিগমা প্লাস চার্জ কনজুগেশন আছে এখানে। এই কনজুগেশনে পুরো ব্যাপারটা এবার চলতে থাকবে, তাহলে এখানে প্লাস চার্জ এসে যাবে এবারে। এই ছবিগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা আঁকতে পারবে, কারণ আমি আগের দিনকে অনেক এক্সাম্পলস করিয়েছি। তারপর দেখো কী হচ্ছে, এই পাই বন্ড এখানে চলে আসবে, তাই না? পাই সিগমা প্লাস চার্জ, তো এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে, এবার এখানে ডাবল বন্ড হয়ে যাবে। নেক্সট এই নেগেটিভ চার্জটা আবার এইখানে আসবে এবং পাই বন্ড এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আমি এখানটাতেই লিখে দিচ্ছি এটা মুছে। এখানে ধরো নাইট্রোজেন, খুব ভালো করে লক্ষ্য করো, NO2 গ্রুপ কী করেছে? বেনজিন বলয় থেকে ইলেকট্রন পেয়ার নিজে নিয়ে নিয়েছে বাইরের দিকে। তাহলে বেনজিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে বলেই পজিটিভ চার্জ হয়ে গেছে কার্বনগুলো। এবার কোন কোন কার্বনগুলো পজিটিভ চার্জ হয়েছে? অর্থ পজিশনের কার্বন, প্যারা পজিশনের কার্বন, অর্থ পজিশনের কার্বন। কোনো মেটা পজিশনে কোথাও কোনো প্লাস চার্জ আসেনি, বা প্লাস এম গ্রুপের ক্ষেত্রেও কোনো মেটা পজিশনে কোনো মাইনাস চার্জ আসেনি। মধ্যে কথা হচ্ছে, যারা ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে বেনজিন বলয়ে, প্লাস এম গ্রুপগুলো যারা ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, স্পেশালি তারা অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, মেটা পজিশনকে কিছু করতে পারছে না। আবার যারা ইলেকট্রন ঘনত্ব কমাচ্ছে, -M গ্রুপরা, যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন পেয়ার নিয়ে নিচ্ছে, ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দিচ্ছে, তারাও কমাচ্ছে কোন কোন পজিশনকে? অর্থ এবং প্যারাকে। মেটা পজিশনকে তারা এফেক্ট করতে পারছেই না। এবার কেন পারছে না? তার কারণ দেখো, মেটা পজিশনটা অ্যাকচুয়ালি এই যে গ্রুপগুলো যেগুলো রয়েছে, এই গ্রুপগুলোর সঙ্গে সরাসরি ওই কনজুগেশনে নেই। মানে যে কনজুগেশনে যে আমরা টাইপসগুলো পড়লাম, পাই সিগমা নেগেটিভ চার্জ, পাই সিগমা লোন পেয়ার, তো দেখো লোন পেয়ার আছে, সিগমা আছে, পাই আছে, তারপরে আবার পাই সিগমা পাই এখানটায় চলে আসছে, কখনো এই পজিশনটাতে আসবে না। তুমি ভালো করে লক্ষ্য করো, এই পজিশনে আমি একটা ছবি এখানে আঁকছি, দু রকম ছবি আঁকছি, মানে দুদিকেই হচ্ছে তোমার বেনজিনের বলয়ের যে ডাবল বন্ডগুলো, সেইগুলো দু রকমভাবেই দেখাচ্ছি দুদিকেই করে, তাহলে তোমরা বুঝতে পারবে।
দেখো এটা মেটা পজিশন, এটা মেটা পজিশন, মেটা পজিশন থেকে লোন পেয়ার পর্যন্ত কনজুগেশন আছে নাকি লক্ষ্য করো। পাই সিগমা সিগমা লোন পেয়ার, কনজুগেশন আছে নেই। পাই সিগমা তারপরেই তো লোন পেয়ার হতে হয়, তাই না? আবার এদিক থেকে আসো, প্রথমেই সিগমা হয়ে যাচ্ছে, সিগমা যদি এখান থেকে শুরু করি, পাই সিগমা লোন পেয়ার এইটুকু কনজুগেশন আছে, এখান থেকে কনজুগেশন আছে পাই, এটা সিগমা তারপর লোন পেয়ার। আবার তুমি এই ছবিতে দেখো পাই, এই যে পাই সিগমা লোন পেয়ার, মানে দুটো অর্থ পজিশন কনজুগেশনে আছে, আবার প্যারা পজিশনও কনজুগেশনে আছে এর সঙ্গে, পাই সিগমা পাই এই যে। কিন্তু মেটা পজিশনের কার্বন কখনোই কনজুগেশনে নেই, কার সঙ্গে নেই? এই গ্রুপের সঙ্গে। তাই জন্য এই গ্রুপের যা এফেক্ট, সেটা প্লাস এম হোক মাইনাস এম হোক, সেই এফেক্ট মেটা পজিশনে কখনোই আসবে না, ঠিক আছে? তুমি যদি মাইনাস এম গ্রুপ বসাও তাহলেও বুঝতে পারবে। এই মাইনাস এম গ্রুপে দেখো পাই, এটা পাই বন্ড সিগমা, তারপরে আবার সিগমা হয়ে গেছে, তারপরে পাই, সুতরাং কনজুগেশনে নেই। মেটা পজিশন কখনোই কনজুগেশনে থাকছে না প্লাস এম বা মাইনাস এম গ্রুপের সঙ্গে। তাই জন্য প্লাস এম বা মাইনাস এম গ্রুপ যারা ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন বলয়ে বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, সেই বাড়ানো বা কমানোটা কেবলমাত্র অর্থ এবং প্যারা পজিশনেই সীমাবদ্ধ, মেটা পজিশনে কোনো ইলেকট্রন ঘনত্ব বাড়ছেও না কমছেও না। আমরা দেখলাম OH গ্রুপ বা NH2 গ্রুপ এরা হচ্ছে প্লাস এম গ্রুপ, আর NO2 এবং CHO গ্রুপ এরা হচ্ছে মাইনাস এম গ্রুপ। এবার কথা হচ্ছে যে বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা কী করে চিনবো যে কোনটা প্লাস এম গ্রুপ কোনটা মাইনাস এম গ্রুপ, সেইটা চিনতে পারা খুব আবশ্যিক। তো প্লাস এম গ্রুপ কারা? প্লাস এম গ্রুপ চিনতে পারার যেটা মূল যেটা ক্রাইটেরিয়া অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো, তবু আমি আবার বলছি যে ধরো একটা গ্রুপ আছে জি, বা এর সঙ্গে ধরো আরও অন্য কিছু যুক্ত আছে, অনেকের বন্ড ফন্ড থাকতে পারে, আরও কিছু, একটা সিঙ্গেল অ্যাটম হতে পারে বা গ্রুপ অফ অ্যাটম হতে পারে। তো প্রথম যে অ্যাটমটা, সেই প্রথম অ্যাটমের উপরে একটা লোন পেয়ার থাকতে হবে, যেটা কিনা ও দান করতে পারবে, তাহলেই সেটা হবে প্লাস এম গ্রুপ, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে ফার্স্ট অ্যাটম অফ প্লাস এম গ্রুপ, প্লাস এম গ্রুপের প্রথম যে পরমাণুটা সেটা মাস্ট হ্যাভ a lone pair of electron, lone pair of electron থাকতেই হবে। আর মাইনাস এম গ্রুপ কারা? মাইনাস এম গ্রুপ তারাই হবে। মাইনাস এম মানে কি? এরা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে কনজুগেটেড সিস্টেম থেকে। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে কারা? যার ভ্যাকেন্ট অরবিটাল আছে সে পারবে করতে, অথবা এমন কেউ যার হচ্ছে পাই বন্ড আছে, মানে একটা ইলেকট্রন পেয়ার নিয়ে আর একটা পাই বন্ড যে ব্রেক করতে পারবে অ্যাট দ্য সেম টাইম। যেমন ধরো আমরা এরকম যদি দেখাই যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড। এবার এই যে কার্বনটা যদি এই পাই ইলেকট্রন পেয়ারকে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তো এর অলরেডি তো এখন একটা হাইড্রোজেন, এদিকে দুটো, এদিকে একটা, টোটাল 4টে বন্ড হয়ে গেছে। আর একটা যদি পাই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে 5টা বন্ড হয়ে যাবে, সুতরাং 5 থেকে আবার তাকে 4-এ আসতে হবে, তাহলে নিজের এক্সিস্টিং একটা পাই বন্ড তাকে ভাঙতে হবে। তার মানে এই বন্ডটা যদি ব্রেক করে দেয় এবার, তাহলে কনজুগেশনটা হবে। সুতরাং এইটা যদি আমি গ্রুপ হিসেবে কনসিডার করি, সরি দাগটা ভুল জায়গা থেকে হয়ে গেল, এটা যদি আমি গ্রুপ হিসেবে কনসিডার করি, তাহলে প্রথম অ্যাটম এবং এখানে যদি দ্বিতীয় অ্যাটম থাকে, তাহলে দুটো অ্যাটমের মাঝখানে একটা পাই বন্ড থাকতে হবে, যাতে করে প্রথম অ্যাটম একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ার নিলে পরে তার এক্সিস্টিং একটা ইলেকট্রন পেয়ারকে সে কাউকে দিয়ে দিতে পারে। তা না হলে তো তার ভ্যালেন্সি বেড়ে যাবে, যেটা আবার কি বলবো, অক্টেট রুলকে ভায়োলেট করবে। তাহলে আমরা বলতে পারি যে একটা এরকম গ্রুপ থাকবে এক্স ডাবল বন্ড ওয়াই গ্রুপ, এক্স ডাবল বন্ড ওয়াই, যেখানে এটা মেনটেন হয় ম্যাক্সিমাম টাইমই যে ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই গ্রেটার দ্যান এক্স, মানে সেকেন্ড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। জেনারেলি আমরা যে কটা এক্সাম্পল দেখবো সবাইতেই তাই হবে। তাহলে মাইনাস এম গ্রুপ কী করে চিনবো? প্রথম অ্যাটম এবং সেকেন্ড অ্যাটমের মাঝখানে পাই বন্ড থাকবে। এখন ডাবল বন্ড লিখেছি আমি, এটা ট্রিপল বন্ড হতে পারে, পাই বন্ড থাকবে। তাহলে মেনশন করি যে পাই বন্ড মাস্ট বি প্রেজেন্ট বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাটম। এটা একটা হতে পারে, অথবা এরকম যেটা একটু আগে বললাম যে ফার্স্ট অ্যাটম
মাস্ট হ্যাভ ভ্যাকেন্ট অরবিটাল। ঠিক আছে, তাহলে এখানে আমি এক লিখবো না, বরং এখানে আমি এখানে একটা অর দিয়ে দিই যে আইদার এইটা হতে হবে অথবা এটা হতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এরা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে এবং মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা মেসোমেরিক এফেক্টের একদম শেষ পার্টে চলে এসেছি। এইবার অনেকগুলো গ্রুপ আমি এখানে লিখবো, যে গ্রুপগুলো প্লাস এম নাকি মাইনাস এম সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, খুবই সোজা, জাস্ট এইগুলোর উপর বেস করেই হবে। দেখো এখানে বলছে আইডেন্টিফাইং প্লাস এম অ্যান্ড মাইনাস এম গ্রুপস, মানে এখানে অনেকগুলো গ্রুপ দেওয়া আছে, প্রত্যেকটা গ্রুপের সঙ্গে একটা করে বেনজিন বলয় দেওয়া আছে, মানে বেনজিন বলয়ের সঙ্গে একটা করে গ্রুপ আছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে গ্রুপগুলো বেনজিন বলয়কে ইলেকট্রন দেবে, মানে প্লাস এম দেখাবে, নাকি বেনজিন বলয় থেকে মানে ওই কনজুগেটেড সিস্টেম থেকে ইলেকট্রন পেয়ার নিজেরা নিয়ে নেবে, মানে মাইনাস এম দেখাবে, কোনটা সেইটা আমাদেরকে বলতে হবে। এখানে বেনজিন বলয় ছাড়া অন্য যে কোনো কনজুগেটেড সিস্টেম দেখানো যেত, তো যাই হোক বেনজিন বলয় এখানে আমি দেখিয়েছি। এবার দেখো আমরা জানি অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, নিউট্রাল অবস্থায় কোন অ্যাটমের কটা লোন পেয়ার থাকে, কোন গ্রুপের কোন অ্যাটমের কটা লোন পেয়ার, সেটা বলে দিয়েছি আগে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে অক্সিজেন লোন পেয়ার ডোনেট করবে রিংকে, প্লাস এম গ্রুপ যেহেতু ফার্স্ট অ্যাটমের ওপরেই লোন পেয়ার আছে তাহলে প্লাস এম, তাহলে আনসার আমরা লিখবো এখানে প্লাস এম। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম গ্রুপগুলোর ক্ষেত্রে প্লাস এম বলার পাশাপাশি এই পার্টিকুলার গ্রুপটার ইন্ডাকটিভ এফেক্ট কেমন সেইটা দেখার চেষ্টা করব। তাহলে বেনজিন বলয় মানে কার্বন, এই পার্টিকুলার যে লাল রঙের আমি গোল দিলাম এটা হচ্ছে কার্বন পরমাণু, বেনজিন বলয় মানে। তাহলে কার্বন পরমাণু থেকে অক্সিজেন পরমাণু বেশি ইলেকট্রোনেগেটিভ, বেশি ইলেকট্রোনেগেটিভ মানে মাইনাস আই শো করবে। তাহলে OH গ্রুপ একদিকে প্লাস এম দেখায়, অন্যদিকে মাইনাস আই দেখায়, মাইনাস আই। এবার তাহলে প্লাস এম এবং মাইনাস আই এই দুটো এফেক্টটিও দেখাবে, মানে পাই বন্ডের থ্রু দিয়ে কনজুগেশনের থ্রু দিয়ে ইলেকট্রন ডোনেট করবে, আর ইন্ডাকটিভের থ্রু দিয়ে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, নিজের দিকে ইলেকট্রন উইথড্র করবে। এবার যেহেতু আমরা একটু আগে জানলাম যে যেহেতু মেসোমেরিক এফেক্টে কমপ্লিট চার্জ ট্রান্সফার হয়, সেই কারণে এটা অনেক পাওয়ারফুল এফেক্ট, তাই অবশ্যই প্লাস এম ডমিনেট করবে ওভার মাইনাস আই। তার মানে ওভারঅল আমরা বলবো যে OH গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ঠিক আছে, মাইনাস আইয়ের থেকে বেশি ডমিনেটিং হচ্ছে প্লাস এম, কারণ রেজোনেন্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্ডাকটিভ। একটা ব্যতিক্রম অবশ্যই আছে, সেটা হচ্ছে হ্যালোজেনদের ক্ষেত্রে। লাস্টে দেখো দুটো হ্যালোজেন অ্যাটম লিখে রেখেছি আমরা। হ্যালোজেন অ্যাটমগুলো বলছি যখন এটা এখনই বলে দিই, হ্যালোজেনগুলোর আমরা জানি নিউট্রাল অবস্থায় 3টে লোন পেয়ার থাকে, তাহলে আবারও লোন পেয়ার ডোনেট করবে, ক্লোরিন লোন পেয়ার ডোনেট করবে। প্রথম অ্যাটমে লোন পেয়ার মানে প্লাস এম, এক্ষেত্রেও প্লাস এম, কিন্তু আমরা জানি এদের মাইনাস আইও আছে, তাই না? হ্যালোজেনগুলো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, যেহেতু হ্যালোজেনগুলো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তাই ওদের মাইনাস আইটা এত বেশি যে সেটা এই প্লাস এমের থেকেও বেশি ডমিনেট করে, এদের মাইনাস আই অ্যাকচুয়ালি ডমিনেটিং ওভার প্লাস এম। এছাড়া আমরা আর যা যা কেস দেখব সেখানে সব জায়গাতেই তোমার মেসোমেরিক এফেক্টটা বেশি ডমিনেটিং ওভার ইন্ডাকটিভ, একমাত্র এক্সেপশন হচ্ছে এই হ্যালোজেনগুলো। হ্যালোজেনগুলোতে ইন্ডাকটিভ এফেক্ট বেশি ডমিনেট করে ওভার মেসোমেরিক এফেক্ট। 2 নম্বরে আবার দেখো নাইট্রোজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে যখন লোন পেয়ার ডোনেট করবে তার মানে আবারও প্লাস এম, আর নাইট্রোজেন যখন কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তখন মাইনাস আই, যেখানে মাইনাস আই হচ্ছে ডমিনেটিং নয়, প্লাস এমটাই ডমিনেটিং। তারপর দেখো NO2, এইবার এই NO2 আমি একটু আগেই করলাম, NO2তে নাইট্রোজেনের লোন পেয়ার আছে ভাবলে কিন্তু ভুল হবে, কারণ NO2 নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি প্লাস চার্জড, পজিটিভলি চার্জড। দেখো NO2 নাইট্রোজেন যেহেতু পজিটিভলি চার্জড তাহলে ও তো কী করবে, লোন পেয়ার নেই মানে ইলেকট্রন দিতে পারবে না, ও উল্টো ইলেকট্রন নেবে। ইলেকট্রন নিয়ে কি করবে, ধরো এখানে একটা পাই বন্ড আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাই সিগমা আর এই যে এখানে একটা পাই কনজুগেশন আছে, সুতরাং বেনজিন বলয় থেকেও ইলেকট্রন নিয়ে সেইটা ও অক্সিজেনকে দিয়ে দেবে, অর্থাৎ মাইনাস এম দেখাবে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আইও দেখাবে, তাই তো? নাইট্রোজেন, এই নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, যত অক্সিডেশন নাম্বার বাড়ে তত ইলেকট্রোনেগেটিভিটি আরও বাড়ে। আমার নিউট্রাল নাইট্রোজেন থেকে পজিটিভলি চার্জ নাইট্রোজেন আরও অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, সুতরাং মাইনাস আই আরও অনেক বেশি। এবারে মাইনাস এম এবং মাইনাস আই দুটোই দেখাচ্ছে,
তাহলে মাইনাস এম দিয়েও বেঞ্জিন বলয়ের ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে নিয়ে নিচ্ছে, আবার মাইনাস আই দিয়েও নিয়ে নিচ্ছে। সুতরাং বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব এখানে ভীষণ রকমভাবে কমে যায়। আমরা এর কিছু কনসিকুয়েন্স আমরা পড়বো এরপর যখন আমরা রিয়াকশান পড়বো তখন। আরেকটা জিনিস, আচ্ছা আমি এটা যখন করলাম আমি একবারে এটাও দেখাই, 10 নম্বরটা দেখো খুব ভালো করে লক্ষ্য করো। নাইট্রোজেন এখানেও পজিটিভলি চার্জড, ওখানেও পজিটিভলি চার্জড, কিন্তু এই নাইট্রোজেন রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিতে পারবে না। প্রথম কথা তো হচ্ছে যে ও লোন পেয়ার নেই বলে, লোন পেয়ার যেহেতু নেই তাহলে ও তো প্লাস এম তো দেখাবেই না, 3খানা হাইড্রোজেন আছে। এবার এখানে যেমন পাই সিগমা আর এই NO2 গ্রুপের মধ্যেও একটা পাই বন্ড আছে, পাই সিগমা পাই কনজুগেশন আছে, কিন্তু এখানে তো সেটা নেই, এখানে 3খানা হাইড্রোজেন। তাহলে ও যদি এই পাই বন্ড যদি নেয়ও দেবে কাকে? কনজুগেশন নেই তো। সুতরাং এই NH3+ কিন্তু মাইনাস এম দেখাতে পারবে না, প্লাস এম এর তো কোনো প্রশ্নই নেই। মানে এখানে শুধুমাত্রই মাইনাস আই মাইনাস আই এফেক্ট আছে, অনলি মাইনাস আই, কোনো মেসোমেরিক এফেক্ট কিন্তু NH3+ দেখাবে না, রাইট? কিন্তু নাইট্রোজেন যেমন NH3+ গ্রুপ বানিয়েছে, তেমনি এখানে ফসফরাস নাইট্রোজেনের ঠিক নিচে থাকে, PH3+ বানিয়েছে। ফসফরাস কিন্তু বেনজিন বলয় থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। কেন পারবে? ওরও কিন্তু এখানে দেওয়ার মতন অন্য কোনো পাই বন্ড নেই কনজুগেশনে। স্টিল ফসফরাস তো থার্ড পেয়ার এলিমেন্ট, ডি অরবিটাল রয়েছে ভ্যাকেন্ট, তাহলে ডি অরবিটাল রেজোনেন্স এখানে হবে, এবং ডি অরবিটাল রেজোনেন্সের মাধ্যমে ও কিন্তু মাইনাস এম শো করবে। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখি ডি অরবিটাল রেজোনেন্স। একই রকমভাবে এই যে CH2+ এর দেখো কার্বনটা পজিটিভলি চার্জ, কার্বনের 3টে বন্ড আছে, একটা কার্বনের সঙ্গে মানে বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে, আর 2টো হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ড, sp2 হাইব্রিডাইজড, মানে একটা পি অরবিটাল রয়েছে, পিওর পি অরবিটাল ভ্যাকেন্ট। সেই পি অরবিটালে কিন্তু ও বেনজিন বলয় থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। সুতরাং মাইনাস এম অবশ্যই দেখাবে। ঠিক আছে, এখানে চলে আসি, লোন পেয়ার ডোনেট করলো, সুতরাং প্লাস এম, এবং অবশ্যই মাইনাস আই, এবং প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই, যেহেতু মেসোমেরিক এফেক্ট ডমিনেটিং। দেখো OCOCH3 খুব ভালো করে লক্ষ্য করো, গ্রুপগুলো এরকম তোমাকে কনসলিডেটেড দেবে, এই গ্রুপসগুলোর ভেতরে আসলে বন্ডগুলো কীরকম কী আছে সেটা জানতে হবে, সেটা আমরা অলরেডি নমেনক্লেচার অ্যান্ড বন্ডিংয়ে পড়ে এসেছি। তাহলে OCOCH3 গ্রুপ অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়। দেখো ফার্স্ট অ্যাটমে কিন্তু লোন পেয়ার আছে, ফার্স্ট অ্যাটমে লোন পেয়ার আছে মানেই ওটা লোন পেয়ার ডোনেট করবে রিংকে, সুতরাং প্লাস এম দেখাবে। তাহলে প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই। দেখো এখানে ডাবল বন্ড আছে, পাই বন্ড আছে, কিন্তু সেটা ফার্স্ট আর সেকেন্ড অ্যাটমের মধ্যে নয়, সেকেন্ড থার্ড, সুতরাং মাইনাস এম নয়, এটা মাইনাস এম গ্রুপ। COOCH3 দেখো কীরকম হচ্ছে, COO আর OCH3, এই হচ্ছে গ্রুপের গঠন। তাহলে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে পাই বন্ড রয়েছে, সুতরাং এটা মাইনাস এম গ্রুপ। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আই গ্রুপ। মাইনাস আই কেন? দেখো এই কার্বনটা, রিংয়ের কার্বন এবং এই কার্বন দুজনেই হচ্ছে sp2 কার্বন, কিন্তু এই কার্বনের পাশে আবার হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে। তাহলে এই অক্সিজেনের তো মাইনাস আই আছে, অক্সিজেন যদি সিগমা বন্ড দিয়ে যদি মাইনাস আই এফেক্ট দেখায়, তাহলে সেই মাইনাস আই এফেক্ট পার্শ্ববর্তী বন্ডেও হবে না, 3টে কার্বন অবধি তো চলে মাইনাস আই, সুতরাং মাইনাস এম অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আই। আর তারপর দেখো CN মানে CN-এর বন্ড অ্যাকচুয়ালি C বন্ড N হয়, সুতরাং আবারও X পাই বন্ড Y, সুতরাং মাইনাস এম, এবং অবশ্যই মাইনাস আই, কারণ sp2 কার্বনের পাশে sp নাইট্রোজেন আছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ, সুতরাং মাইনাস আই দেখাবে। SH-টা অ্যাকচুয়ালি থায়ো অ্যালকোহল, OH এর মতনই, অক্সিজেনের ঠিক নিচে সালফার থাকে, প্লাস এম দেখাবে, প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই। সালফার একটু বেশি ইলেকট্রোনেগেটিভ হয় দেন কার্বন, সুতরাং মাইনাস আই দেখাবে, কিন্তু মাইনাস আই অনেক কম, এখানে প্লাস এম বেশি। দেখো NHCOCH3 এই গ্রুপটা কেমন, লোন পেয়ার আছে নাইট্রোজেনের, সুতরাং লোন পেয়ার ডোনেট করবে, সুতরাং প্লাস এম। এবার NH এর সঙ্গে COCH3 গ্রুপটাকে কীরকমভাবে থাকে দেখো, বন্ডটা দেখাচ্ছি, NHCOCH3 এরকম থাকে। একটা কোয়েশ্চেন হয় আমাদের, এরকম কম্প্যারিজন আসে, যে NH2 গ্রুপ লোন পেয়ার ডোনেট করছে বেনজিন রিংকে, আবার এই NHCOCH3 গ্রুপও লোন পেয়ার ডোনেট করছে, মানে প্লাস এম দেখাচ্ছে দুজনেই। প্লাস এম ইফেক্ট কার বেশি?
কম্পেয়ার করছি আমরা 2 নম্বরের সঙ্গে 9 নম্বরের। প্লাস এম ইফেক্ট কার বেশি? নাইট্রোজেনের এখানে লোন পেয়ার ডোনেট করছে খালি বেঞ্জিন রিংকে, বেঞ্জিন রিং ছাড়া অন্য আর কিছু নেই যাকে ও লোন পেয়ার ডোনেট করতে পারে, অন্য আর কেউ নেই লোন পেয়ার নেওয়ার জন্য বসে নেই। কিন্তু এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা নেওয়ার জন্য আরও একজন গ্রুপ বসে আছে, দেখো পাই সিগমা লোন পেয়ার। সুতরাং এই লোন পেয়ারটা এইখানেও যেতে পারে। যদি আর একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে প্রথম দিকের যে সম্ভাবনা তার পার্সেন্টেজ কমে যাবে, তো দুদিকেই ও লোন পেয়ার দিতে পারে। তাহলে ভাগ হয়ে যাচ্ছে যখন, তখন একজনের থেকে নিশ্চয়ই পুরো ব্যাপারটা এফেক্টটা কমে যাবে। তাহলে আমরা বলবো যে প্লাস এম এফেক্ট, মেসোমেরিক এফেক্ট প্লাস এম NH2 গ্রুপে অনেক বেশি দেন NHCOCH3। 10 নম্বরটা হয়ে গেছে। 11 নম্বর CHO গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপ। কেমন দেখতে হয়? এরকম লেখা থাকবে CHO, তোমাকে জানতে হবে যে গ্রুপটা অ্যাকচুয়ালি এরকমভাবে বন্ডেড। আর COCH3ও তাই, C ডাবল বন্ডও CH3। তাহলে দুটোতেই ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে পাই বন্ড আছে। তাহলে -M -I অবশ্যই, কারণ sp2 কার্বনের সঙ্গে হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, এখানেও তাই। তাহলে -M -I। এবার দেখো আমরা এইখানে কোনো জায়গায় গ্রেটার দেন সাইন দিচ্ছি, আবার এখানে গ্রেটার দেন সাইন দিচ্ছি না, এখানে দিচ্ছি না কেন? কারণ এখানে তো দুটোই তো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। তাহলে একটা এফেক্ট আরেকটা এফেক্টকে অ্যাসিস্ট করছে, তাই জন্য দুটোর মিলিত এফেক্ট এখানে অনেক বেশি। আর এখানে তো একটা এফেক্টকে অন্যটা তো অপোজ করছে, তাই জন্য আমরা বলছি যে কোনটা বেশি? প্লাস এম যেহেতু বেশি তাই ওভারঅল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। এখানে -I বেশি তাই ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কিন্তু এইগুলোতে বা এইগুলোতে -I এবং -M মানে দুটোই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, বা যেখানে আমরা দেখবো দুটোই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, সেখানে আমরা গ্রেটার দেন সাইন দেবো না বা লেস দেন সাইন দেবো না। SO3H গ্রুপ কেমন দেখতে হয় দেখো। SO3H গ্রুপ, S একটা OH গ্রুপ থাকে আর দুটো ডাবল বন্ডের অক্সিজেন থাকে। তাহলে আবারও প্রথম দ্বিতীয় পরমাণুর মধ্যে ডাবল বন্ড এবং সেটা আবার দুদিকে আছে, সুতরাং অনেক বেশি -Mও দেখাবে আর -Iও দেখাবে। C ডাবল OH গ্রুপ কেমন দেখতে হয় দেখো। C ডাবল বন্ড অক্সিজেন আর এদিকে OH, আবারও -M -I, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। X ডাবল বন্ড Y বা X ট্রিপল বন্ড Y এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তাই -I। COCl এরকমই দেখতে হয়, CO ডাবল বন্ড আর এদিকে Cl, আবারও -M -I, তাই তো। আচ্ছা সবই হলো, একটা পড়ে থাকলো। দেখো অ্যালুমিনিয়াম অ্যাটমটা পার্টিকুলার থার্ড পিরিয়ড এলিমেন্ট, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তাহলে ফসফরাসের মতন ওখানেও কী হবে? ডি অরবিটাল রেজোনেন্স হবে এবং -M দেখাবে, ঠিক আছে। এবং -Iও দেখাবে, কারণ এটা মেটাল, কার্বনের থেকে মেটাল বেশি ইলেকট্রোপজিটিভ, প্লাস I দেখাবে। মেটাল যেহেতু ইলেকট্রোপজিটিভ, কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই কার্বন সিগমা ইলেকট্রন পেয়ার নিজের দিকে টানবে এবং এটা +I দেখাবে। অবশ্যই -M গ্রেটার দেন +I। পরেরটা দেখো আবার X ডাবল বন্ড Y, তার মানে হচ্ছে এটা -M গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ -I। তারপরে আবারও ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে পাই বন্ড, সুতরাং -M -I। এই কার্বনটা sp কার্বন, তাহলে sp2, তারপরে sp যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, সুতরাং -I দেখাবে। আর এখানে বোরন এবং এখানেও বোরন অ্যাটামের হচ্ছে sp2 হাইব্রিডেজ থাকে, ওরা তিনটে বন্ড যেহেতু, একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, সুতরাং এই দুটোই সেম এবং এখানে -M এফেক্ট দেখাবে, ঠিক আছে। বোরনের থেকে কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে বোরন লেস ইলেকট্রোনেগেটিভ, মানে আবার ইলেকট্রন আবার ডোনেট করবে থ্রু +I, কিন্তু সেটা অনেক কম, -M গ্রেটার দেন +I। আচ্ছা O- তো হাইলি নেগেটিভলি চার্জ, ইলেকট্রন ডেন্সিটি ওর উপরে অনেক বেশি, সুতরাং ডেফিনেটলি ও +M দেখাবে। আচ্ছা +M এর পাশাপাশি এটা আমরা এর আগে বলেছিলাম যে যখনই কেউ হচ্ছে মাইনাস চার্জ থাকে, ইনডাকটিভ ইফেক্টে বলেছিলাম, সে কখনোই ইলেকট্রন আর নিজে অ্যাকসেপ্ট করতে পারে না, ইলেকট্রন দিয়ে দেয়, তার মানে +I দেখায়। তাহলে এখানে এটা হচ্ছে একটা গ্রুপ যেখানে +M এবং +I দুটোই শো হয়। আচ্ছা এখানে আবার নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার ডোনেট করবে, সুতরাং +M এবং অবশ্যই -I, মানে +M গ্রেটার দেন -I। NF3টা আমরা এর আগে NH3 করলাম, ওটার মতোই, যে এখানে অনলি -I এফেক্ট, কারণ পজিটিভলি চার্জ হওয়া সত্ত্বেও নাইট্রোজেন এখানে অক্টেট ফিল আপ হয়ে গেছে, সুতরাং আর পাই ইলেকট্রন নেবে না। আর কার্বন, এখানে কার্বনের 4টে বন্ড আছে, মানে অক্টেট ফিল আপ এখানে বা এখানে,
কার্বন আরও ইলেকট্রন গেইন করবে না বা ইলেকট্রন দেবেও না, কারণ এটা sp3 হাইব্রিডাইজড, ইলেকট্রন দেবে না মানে সরি ভুল বললাম, লোন পেয়ার তো নেই কার্বনে, সুতরাং ইলেকট্রন দেবারও কোনো ব্যাপার নেই। সুতরাং নো মাইনাস আই মাইনাস এম, অনলি মাইনাস আই। কী বললাম, ভুল বললাম বোধহয়, মানে মাইনাস এম বা প্লাস এমের কোনো ব্যাপার নেই, অনলি ইন্ডাকটিভ। যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ এরা, তাহলে মাইনাস আই দেখাবে। ঠিক আছে, প্লাস এম কেন দেখাবে না, লোন পেয়ার নেই। মাইনাস এম কেন দেখাবে না, কারণ কোনো ভ্যাকেন্ট অরবিটালও নেই বা কারোর সঙ্গে পাই বন্ডেডও এইরকমভাবে নেই। সালফার লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনেট করলো, তাহলে প্লাস এম, এবং অবশ্যই প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই। এর আগে আমরা একটা এসএইচ করলাম, এসএইচ একই রকম। দেখো নাইট্রোসো হচ্ছে এমন একটা গ্রুপ, নাইট্রোসো এ কিন্তু কখনো প্লাস এম গ্রুপ হিসেবেও কাজ করতে পারে, আবার কখনো মাইনাস এম গ্রুপ হিসেবেও কাজ করতে পারে। একটা এক্সাম্পল দেখো, একটা আমি কনজুগেটেড সিস্টেম আবারও নিচ্ছি, পাই সিগমা পাই, এর সঙ্গে ধরো এনও গ্রুপ সরাসরি যুক্ত আছে, এটা হচ্ছে এনও গ্রুপ। এবার লোন পেয়ার যদিও ডোনেট করে কনজুগেটেড সিস্টেমকে, তাহলে ও প্লাস এম হিসেবে কাজ করছে, মানে এখন এই গ্রুপটা হচ্ছে প্লাস এম। তাহলে এর যে আরএস সেটা কেমন দেখতে হবে দেখো, CH2টা নেগেটিভ চার্জ হয়ে যাবে, সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড হবে, আর এখানটা ডাবল বন্ড হবে, কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে এ হয়ে গেল তার আরএস। এখানে এনও গ্রুপ ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে সিস্টেমকে, প্লাস এম হিসেবে কাজ করেছে। আবার এরকম হতে পারে যে ধরো NO2 গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা আবার হাইলি ইলেকট্রন রিচ। ঠিক আছে, CH2 মাইনাস কী করবে, ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, নাইট্রোজেন সেই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। কী করে পারে, নাইট্রোজেন যদি তার একটা পাই বন্ড খুলে দেয়, তাহলে ওর একটা পি অরবিটাল ভ্যাকেন্ট হয়ে যাবে, সেই ভ্যাকেন্ট পির সঙ্গে এর যে ফিল্ড পি তার ওভারল্যাপ হলো এবং পাই বন্ড এখানে তৈরি হলো। তাহলে এখন CH2 ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড ও মাইনাস, এইটা হয়ে গেল। তাহলে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করলো এনও গ্রুপ, এখানে মাইনাস এম হিসেবে কাজ করলো। তাহলে এইরকম আরও 2-4টে গ্রুপ আছে যারা হচ্ছে এই দুটো এফেক্টই দেখায় সময় বিশেষে। একটা হচ্ছে SO NOর মতন, একটা হচ্ছে N ডাবল বন্ড NH, C ডাবল বন্ড CH2। এই সমস্ত গ্রুপসগুলো হচ্ছে বা NO গ্রুপ, এরা হচ্ছে এমন গ্রুপ যারা কোন সিস্টেমে আছে সেই অনুযায়ী এরা প্লাস এম বা মাইনাস এম দু রকমই আচরণ করতে পারে। তাহলে এই ছিল মেসোমেরিক এফেক্ট। পরবর্তী ভিডিওতে আমরা মোর স্টেবল আরএস বা মোর কন্ট্রিবিউটিং আরএস এবং লেস কন্ট্রিবিউটিং আরএস এইগুলো কী করে চিনব এবং সেই সংক্রান্ত অনেক এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। এরপর আরও 2-1টা ছোটোখাটো টপিক বাকি থাকবে, তাহলে আমাদের রেজোনেন্সটা কমপ্লিট হবে, আর সম্ভবত 2টো ভিডিও লাগবে, 1টা বা 2টো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, আর চোখ রাখো কেম গাইডেন্সে। দেখা হচ্ছে খুব শিগগির পরের ভিডিওতে। টাটা।